Hello everyone, how are you? Namaste, Assalamualaikum. Good morning from Rajasthan. Let's start another travel video with Dream Our Life. আজকে আমরা যে জায়গাগুলো ভিজিট করব তার মধ্যে অন্যতম ওয়ার্ল্ড 7 ওয়ান্ডারের মধ্যে একটি আগ্রার তাজমহল। প্রথমে আমরা যাব সরাসরি, স্কিপ না করে পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে প্রচুর ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পারবেন আশা করি। আগ্রা ফোর্ট, তাজমহল এবং সরাসরি সমস্ত খুঁটিনাটি যদি দেখতে পাবেন এই ভিডিওতে। আমরা একেবারে ভোরের বেলায় উঠে আজমির শরীফে মসজিদে একত্রে সবাই নামাজ আদায় করলাম, তারপরে এখান থেকে রওনা দিলাম সরোয়ার শরীফের উদ্দেশ্যে। আজমিরের লজ থেকে আমরা বেরিয়ে গিয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন ঠিক সকাল 6:30 বাজে, আমাদের আজমির শরীফ কমপ্লিট। আমরা এখান থেকে জিয়ারত করে আমরা বেরিয়ে যাব আবার সরোয়ার শরীফের দিকে, তারপরে পৌঁছাবো আগ্রার তাজমহল। নর্থ ইন্ডিয়া এবং আজমির শরীফের এই সিরিজটা প্রায় শেষ হতে চলেছে। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে পুরো ভিডিওগুলো দেখে নিন, তাহলে এই সিরিজটার সঙ্গে পুরোপুরি কানেক্ট করতে পারবেন। খাজা বাবার দরগা শরীফ থেকে বিদায় নিয়ে আমরা বেশ কয়েকটি অটো রিজার্ভ করে আমরা আমাদের বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে একটা ছোট্ট পাহাড়ি পথে মাঝখান দিয়ে আমরা যাব পার্কিং লটের দিকে। 3 দিন আগে যখন আমরা আজমির এসে পৌঁছেছিলাম তখন মেন রোড ধরে আমরা এসেছিলাম, কিন্তু ফেরার সময় আমরা যাব পাহাড়ে অলিগলি রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। সেখানে পৌঁছাতে আমাদের মোস্ট প্রবাবলি আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। বেশ কিছু পাহাড় কেটে তার মাঝখান দিয়ে এই রাস্তাটা তৈরি হয়েছে। এই আঁকাবাঁকা রাস্তা ধরে পেরিয়ে আসতে বেশ কিছুটা আসতে আমরা একটা ছোট্ট শহরের মধ্যে পৌঁছে গেলাম। আরো 5-7 মিনিট এগোতেই আমরা হাইওয়েতে পৌঁছে গেলাম। এখানে আমাদের এই পার্কিং লট, এখান থেকে আমরা উঠে পড়বো যে বাসটাতে আমরা এসেছিলাম কলকাতা থেকে, সেই বাস। সবাই একত্রে বাসে উঠে পড়লাম। এবার আমরা প্রথমে যে জায়গাটা যাবো সেটা রাজস্থানের সরোয়ার শরীফে। শহরের রাস্তা ধরে বেশ কিছুটা এগোতেই আমরা দেখতে পেলাম একটা পুলিশ ভ্যান আমাদের স্কট করছে। এই সোজা রাস্তাটা দিয়ে প্রথম দিন আমরা আজমির দরগা শরীফের দিকে গিয়েছিলাম। এখন আমরা যাব বাঁ দিকে। ডান দিকেই দেখতে পাচ্ছেন আন্না সাগর। হাইওয়েতে না পৌঁছানো পর্যন্ত সিটির মধ্যে পুলিশের একটু উপদ্রব তো আছেই। ইন্টারসিটি পুলিশ ঘরে কিছু দেখবে, ইন্টেরিয়ার ব্যাপারে কাগজপত্র। শ্বশুরবাড়ির লোক মনে হলো। আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা এই হাইওয়েতে পৌঁছে গেলাম। দূরে ওই পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি এই জায়গাটা থেকেই বাঁ দিকে টার্ন নিলেই আমাদের মূল হাইওয়েতে পৌঁছাবো। হাইওয়েতে পৌঁছানো মাত্রই আমরা দূরের পাহাড়ের রেঞ্জগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আজমির শরীফটা একটা পাহাড় দিয়ে ঘেরা একটা উপত্যকা এরিয়া, আজমির ভ্যালি বলা যায় এটা। হাইওয়ে ধরে বেশ কিছুটা আসতেই আমরা দেখতে পেলাম বড় বড় কামানের গাড়ি, যেগুলো রাজস্থানের জয়সালমীরে এগুলো মোতায়েন করা থাকে, যেখানে ইন্দো পাক বর্ডার আছে। এইসব সক্রিয় কামানগুলি আমরা এই প্রথম দেখলাম এত কাছ থেকে। এইসব গাড়িগুলিতে বিএসএফ এর জওয়ানরাও আছেন। আমরা নেক্সট টাইম কখনো ওই জয়সালমীরের ইন্দো পাকিস্তান ওই বর্ডার এরিয়াগুলো অবশ্যই ভিজিট করব। এত পরিমাণ কামান আমরা রাস্তায় দেখতে পেলাম, মনে হচ্ছে যেন কোথাও যুদ্ধ বাঁধতে চলেছে। লাইন দিয়ে সারিবদ্ধভাবে সমস্ত কামানের গাড়িগুলো এগিয়ে চলেছে, একটা একটা করে সেগুলো টপকাতে টপকাতে আমরা এগিয়ে চলেছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সরোয়ার শরীফে। এখানে আমাদের বাসটা পার্কিং করা হবে, তারপর এখানেই লাঞ্চের জন্য পিকনিকের মতো রান্না বান্না করা হবে। এখানে খাওয়া দাওয়া করে রওনা দেবো আগ্রার তাজমহলের দিকে। বাস থেকে নেমেই আমরা প্রথমে টয়লেট বাথরুম কমপ্লিট করে নিলাম, তারপরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম মাজারের দিকে। সম্ভবত 300 মিটার দূরত্ব আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম দরগার একেবারে মেন গেটের সামনে। মেন গেটের পাশেই এক জায়গায় জুতো জোড়া রেখে দিয়ে আমরা প্রবেশ করলাম দরগার ভিতরের দিকে। বেশ কিছুটা আসতেই দেখতে পেলাম একটা সুন্দর অজুখানা, সেখানে পুরুষ মহিলা উভয়ে অজু করছেন।
এখানে দিনের বেলায় সারাক্ষণ কাওয়ালির আসর বসে। এইখানে একটা দানপত্র আছে, এখানে সবাই এখানে অনুদান করে থাকে, যেমনটি আমরা আজমিরের বড় বড় হাঁড়িতে দান করতে দেখেছি, কিছুটা সেরকম। তারপর বাঁ দিকে টার্ন নিতেই আমরা দরগার ঠিক সিঁড়ি বেয়ে উঠতে দরগার ঠিক উপরের দিকটা পৌঁছে গেলাম। আমার আগে পাশে অন্য সমস্ত যাত্রীরা পৌঁছে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন তারা সারিবদ্ধভাবে বসে আছে। এই দিন ছিল নবী দিবস, তাই এখানে খেজুর বিতরণ করছিলেন। দরগার ঠিক পিছন দিকটা বড় একটা লেক টাইপের দেখতে পেলাম। এর একটা ইতিহাস আছে, আমরা একটু পরে সেগুলো বর্ণনা দেবো। এই দরগাটি হযরত খাজা ফখরুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি সারওয়ার শরীফে ভারতের রাজস্থানে অবস্থিত। হুমায়ুন নিয়াজ আহমেদ পীরজাদা দ্বারা হযরত খাজা ফখরুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সৈয়দ হাসান সঞ্জারি চিশতির रदियल्लाहु अन्हु ज्येष्ठ पुत्र। हज़रत ख्वाजा फ़खरुद्दीन चिश्ती सरवाड़ी रहमतुल्लाह अलैह जो हैं हज़रत ख्वाजा मोइनुद्दीन हसन चिश्ती संजरी सुम्मुल अजमेरी गौसुल अज़ीज़ के सबसे बड़े साहबजादे हैं। वो हम आपको पहले भी बता चुके हैं। যিনি সরোয়ার শরীফে কৃষিকাজ করে জীবিকা নির্বাহন করতেন, তিনি একজন মহান সাধক এবং পণ্ডিত। और आपने अपनी तमाम तालीम और तरबियत हज़रत ख्वाजा कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाह अलैह जो कि दिल्ली में है, उनका मज़ार मुबारक उनकी बारगाह महरौली शरीफ में है, वहाँ पे मौजूद है। उनसे आपने तालीम और तरबियत हासिल की है। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর 20 বছর পর তিনি আজমির থেকে প্রায় 8 মাইল দূরে সরোয়ার শরীফে ইন্তেকাল করেন। और हज़रत ख्वाजा कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाह अलैह जो हैं हज़रत ख्वाजा फ़खरुद्दीन चिश्ती सरवाड़ी रहमतुल्लाह अलैह के पियो मुर्शिद भी हैं, और ख्वाजा खाजगान के 3 साहबजादे और 1 साहबजादी हैं। किस लिए ও আচ্ছা 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 ওকে নবী দিবস। শহরের একটি পুকুরের কাছে তার মাজার অবস্থিত। প্রতি বছর শাবানের 3রা তারিখে তার ঔরস অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। सबसे बड़े साहबजादे आप हैं ख्वाजा फ़खरुद्दीन चिश्ती सरवाड़ी रहमतुल्लाह अलैह, और हज़रत ख्वाजा फ़खरुद्दीन चिश्ती सरवाड़ी रहमतुल्लाह अलैह के जो साहबजादे हैं वो हज़रत ख्वाजा इसामुद्दीन चिश्ती जिगर सोख्ता रहमतुल्लाह अलैह। আমরা জিয়ারত কমপ্লিট করে সরোয়ার শরীফে একটা মার্কেট, বেশ সুন্দর, এখানে বিরিয়ানির মশলা থেকে সস্তা পাওয়া যায়। এই রাস্তাতে দুখানা টোল প্লাজা ক্রস করতে আমরা মেন হাইওয়েতে এসে পৌঁছালাম। এটা জয়পুর আগ্রা হাইওয়ে। সরোয়ার শরীফ থেকে আগ্রা 377 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী, টাইম লাগবে 7 ঘন্টা 11 মিনিট। তো এখান থেকে আমাদের হোল নাইট বাস ট্রাভেল করে পৌঁছাতে হবে আগ্রাতে। মাঝখানে আমরা কিছু জায়গায় একটু স্টে করব, সন্ধ্যাবেলায় একটু টি স্ন্যাক্স নামাজ কালাম আদায় করে তারপরে রাত্রের দিকে ডিনারের জন্য একটা স্পটে একটু রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে যাব সোজা আগ্রার দিকে। আগ্রায় পৌঁছাবো মোস্ট প্রবাবলি ভোর 3টের দিকে। তো এই জার্নিটা আপনারা কিছুটা টাইম ল্যাপসে উপভোগ করুন, তারপরে আমরা পৌঁছাবো ঠিক সন্ধ্যের সময়।
সন্ধ্যা 7:45 আমরা রাজাপুর কাজ। এখান থেকে আগ্রা এখনো 200 কিলোমিটার। NH-21 ইভিনিং টাইমে একটা ধাবাতে আমরা কিছুটা সময় টাইম স্পেন্ড করে আবার সোজা বেরিয়ে গেলাম। পুলিশের সঙ্গে একটু বাগবিতণ্ডা হয়েছিল রাত্রের দিকে, তারপরে আমরা সোজা চলে গেলাম আবার হাইওয়ে ধরে। হাইওয়েতে মাঝে মাঝে পুলিশি ঝামেলা থাকবেই। রাত 3টের দিকে আগ্রা পৌঁছালাম। এখানে আমরা পার্কিং লটের এরিয়াতে একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই, তারপরে এখানে ক্লিন শেভ করে নিয়ে রেডি হয়ে নিলাম। ভোরের বেলা 5টার সময় আমাদের পার্কিং এরিয়াতে আমাদের বাসটা এন্ট্রি করবে, তারপরে ওখান থেকে আমরা টোটো রিজার্ভ করে বেরিয়ে যাব আগ্রা তাজমহলের দিকে। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম আগ্রা। আমরা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম ভিআইপি গ্রেড দিয়ে আমরা এন্ট্রি করব, তাই আমরা অপোজিট সাইডের দিকে বেশ কিছুটা টোটো করে এই পথটা অতিক্রম করব। এই রাস্তাটা যেতে যেতে আমরা বেশ কিছু বাঁদরের দেখলাম। রাস্তা ক্রস করছিল কিছু মনকির উপদ্রব ছিল, তারা যে যার মতোই ছিল, আমাদের খুব বেশি প্রবলেম হয়নি। আমরা দু একটা ফটোশুটও করে নিয়েছি তাদের সঙ্গে। গুড মর্নিং গাইস, উই আর গোয়িং তাজমহল। আমরা এখন টোটোয় করে তাজমহলের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটো টোটো, পিছনে আরেকটা টোটো দেখা যাচ্ছে। তারা সবাই আমরা একসঙ্গে চললাম আগ্রা তাজমহল দেখতে, এবং প্রত্যেকেই ভীষণ এনার্জেটিক। সবাই মিলে আমরা ভীষণ এক্সাইটেড তাজমহল দেখার জন্য। এখন আমরা এই টোটো রিজার্ভ করে বেরিয়ে চললাম তাজমহলের দিকে। আমরা 12 জন দুখানা টোটো রিজার্ভ করে নিলাম, সঙ্গে টিকিট এবং পার-হেড 200 টাকা করে আমাদের পড়েছিল। সাজা গার্ডেন এই वाला। আচ্ছা, এই वाला কনফার্ম হচ্ছে সাজা গার্ডেন। साजा ने बनाया था। সাজা গার্ডেন ক্রস করে আর কিছুটা আসতে আমরা পৌঁছে গেলাম টিকিট কাউন্টারের কাছে, যেখানে অনলাইনে টিকিট বুকিং করে নিলাম। টিকিট কালেক্ট করার পরে আমরা আবার ব্যাক করে চলে এলাম ভিআইপি গেটের সামনে। ইন্ডিয়ানদের জন্য মাথা পিছু 50 টাকা করে টিকিট কাটা কমপ্লিট করে আমরা সারিবদ্ধভাবে টিকিট চেকিং করে আমরা তাজমহলের এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন এখানে স্ক্যানারে যে যার নিজস্ব টিকিট স্ক্যান করে ভিতরের দিকে এন্ট্রি করলাম। এন্ট্রি করতে প্রথমে একটা হল ঘরে আমরা দেখতে পেলাম বেশ মিউজিয়াম টাইপের তাজমহলের পুরানো ইতিহাস এবং ভারতবর্ষ মোগল সাম্রাজ্যের পুরনো কিছু ইতিহাস এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনারা যদি ডিটেলস গুলো দেখতে চান, একটু পুশ করে করে দেখবেন, তাহলে সমস্তটাই আপনারা খুঁটিনাটি বুঝতে পারবেন। এই সব দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে এলাম মেন গেটের দিকে। এখানে আমাদের ফুল বডি স্ক্যান করা হয়েছে এবং আমাদের যত রকম ব্যাগ পার্টস ছিল সমস্ত কিছু স্ক্যান করা হয়েছে। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম একেবারে তাজমহলের মেন গেটের সামনে। ওই দূরে দেখা যাচ্ছে মেন গেট, আর কিছুটা গেলেই আমরা দেখতে পাবো 7 ওয়ান্ডার তাজমহল। যে তাজমহল দেখতে পৃথিবীর সমস্ত কোণ থেকে মানুষেরা আসে। পৃথিবীর সমস্ত মানুষ এক নামে পরিচিত এই তাজমহল, যা শাহজাহান বানিয়েছিলেন মমতাজের জন্য। তাজমহল হলো প্রেমের একটি আইকনিক প্রতীক এবং বিশ্বের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক। এটি ভারতের আগ্রায় অবস্থিত এবং মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মরণে এটি চালু করেছিলেন, যিনি প্রসবের সময় মারা গিয়েছিলেন। তাজমহলের নির্মাণ কাজ 1632 সালে শুরু হয় এবং 1653 সালে শেষ হয়। স্থাপত্যের বিষয়টি তার জটিল সাদা মার্বেল কারুকার্য, প্রতিসাম্য নকশা এবং সুন্দর বাগানের জন্য বিখ্যাত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এবং প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে। এটি একদম সাদা মার্বেল দিয়ে তৈরি। তাজমহল তার অত্যাশ্চর্য স্থাপত্য সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এটি বিশ্বের সবচেয়ে মহৎ ভবনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত। আনুমানিক 22 বছর ধরে নির্মিত তাজমহল হলো মুঘল স্থাপত্যের একটি মাস্টারপিস, যা পারস্য, ইসলামিক এবং ভারতীয় স্থাপত্য শৈলীর উপাদানগুলিকে মিশ্রিত করে। এর প্রতিসাম্য নকশা, জটিল মার্বেল ইনলেস এবং বিস্তৃত বাগান একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং স্থায়ী প্রেম ও ভক্তির প্রতীক করে তোলে। সারা বিশ্বে লক্ষ লক্ষ পর্যটক এর মহিমার প্রশংসা করে এবং এর সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রের আকর্ষণ এবং দেশের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক। এই তাজমহলের কেন্দ্রীয় গম্বুজ 4টি ছোট গম্বুজ দ্বারা ঘেরা এবং 4টি মিনার দ্বারা বেষ্টিত। So guys, this is the fabulous example of having love. How can you make this hot amount of money that Shah Jahan invested only for his love? পুরো কাঠামোটি
ফ্লোরাল মেটিক ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক নকশা সম্বন্ধিত জটিল মার্বেল ইনলে ওয়ার্ক দিয়ে সজ্জিত। সমাধিটি একটি সুবিশাল বাগান কমপ্লেক্সের মধ্যে স্থাপন করা হয়েছে, যা এর মহিমাকে আরো বাড়িয়ে দিয়েছে। তাজমহলের সামনে প্রতিফলিত পুলটি তার আকর্ষণ বাড়িয়ে তোলে, স্মৃতিস্তম্ভের অত্যাশ্চর্য প্রতিফলন তৈরি করে। My birthday, this is one of the most memorable vlog I am doing in my life till now. শতাব্দীর পর শতাব্দী তাজমহলে স্থায়ী প্রেমের প্রতীক হয়ে উঠেছে। এটি শুধুমাত্র এর স্থাপত্যের জাঁকজমকের দ্বারাই নয়, বরং এর সৃষ্টির পিছনে রোমান্টিক গল্প দ্বারাও আকৃষ্ট হয়। তাজমহল উত্তরপ্রদেশে আগ্রা যমুনা নদীর ডান তীরে একটি হাতির দাঁত সাদা মার্বেল সমাধি। এটি 1631 সালে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান দ্বারা তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলে সমাধি স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এখানে শাহজাহানের সমাধিও রয়েছে। সমাধিটি একটি 17 হেক্টর 42 একর কমপ্লেক্সের কেন্দ্রবিন্দু, যার মধ্যে একটি মসজিদ এবং একটি গেস্ট হাউস রয়েছে, এবং এটি একটি ক্রেনেলেটেড প্রাচীর দ্বারা 3 দিকে আবদ্ধ আনুষ্ঠানিক বাগানে স্থাপন করা হয়েছে। সমাধিটি নির্মাণ মূলত 1643 সালে শেষ হয়েছিল, কিন্তু প্রকল্পের অন্যান্য ধাপে আরো 10 বছর ধরে কাজ চলতে থাকে। 1643 সালের 6 ফেব্রুয়ারি মুমতাজ মহলে 12তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে অনুষ্ঠিত প্রথম অনুষ্ঠানটি ছিল শাহজাহানের একটি পালন। সেই সময় হাজার হাজার শোকাহতদের জন্য সমাধিটি খুলে দেওয়া হয়েছিল। তাজমহল কমপ্লেক্সটি 1653 সালে সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছিল বলে ধারণা করা হয়, যে সময় আনুমানিক খরচ প্রায় 32 মিলিয়ন, 2023 সালে প্রায় 35 বিলিয়ন US ডলার 498 মিলিয়ন হবে। নির্মাণ প্রকল্পটি সম্রাটের দরবারে স্থাপিত ওস্তাদ আহমদ লাহোরীর নেতৃত্বে একটি স্থাপিত বোর্ডের নির্দেশনায় প্রায় 20,000 কারিগর নিযুক্ত করেছিল। প্রকৃত সৌন্দর্য এবং দেবত্ব প্রতিফলিত করার জন্য তাজটিকে বিভিন্ন ধরনের প্রতীকবাদ নিযুক্ত করা হয়েছে। তাজমহলকে 1983 সালে ভারতের ইসলামিক শিল্পের রত্ন এবং বিশ্বের ঐতিহ্যের সার্বজনীনভাবে প্রশংসিত মাস্টারপিসগুলির মধ্যে এটি অনেকেই মুঘল স্থাপত্যের সর্বোচ্চ উদাহরণ এবং ভারতের সমৃদ্ধি ইতিহাসের প্রতীক হিসেবে বিবেচনা করে। তাজমহল বছরে প্রায় 5 মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করে এবং 2000 সাল থেকে এটিকে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের উদ্যোগের বিজয়ী ঘোষণা করা হয়। তাজমহল ফার্সি এবং আরবীয় শব্দ থেকে উদ্ভূত বলে মনে করা হয়, যার অর্থ মুকুট বা প্রাসাদ। আব্দুল্লাহ হামিদ লাহোরী 1636 সালে বাদশাহনামা থেকে তার বইয়ে তাজমহলকে রওজাই মুনওয়ারা রাজকীয় আদালত মুমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহানের দুঃখে নথিভুক্ত করে তাজমহলের অনুপ্রেরণা হিসেবে অনুষ্ঠিত প্রেমের গল্পকে বিচিত্র করে। তিনি তার দুঃখের কারণে 1 সপ্তাহের জন্য রাজকীয় বিষয়গুলি এড়িয়ে গিয়েছিলেন, পাশাপাশি 2 বছর ধরে গান শোনা এবং শালীন পোশাক পরিধান করা ছেড়ে দিয়েছিলেন। শাহজাহান আগ্রার দক্ষিণ দিকে জমির সৌন্দর্য মুগ্ধ হয়েছিলেন, যেখানে রাজা জয়সিং এর প্রথমের একটি প্রাসাদ ছিল। শাহজাহান মমতাজের সমাধি নির্মাণের জন্য এই স্থানটি বেছে নেন এবং জয়সিং এটি সম্রাটকে দান করতে সম্মত হন। ফাইনালি আমাদের তাজমহল পরিদর্শন কমপ্লিট। এখান থেকে আমরা বেরিয়ে যাব আগ্রা ফোর্টের দিকে। Destination here in Agra Fort. Our ticket, and you see monkey. Watch this. তো ফাইনালি আমরা আগ্রা ফোর্টের ইনসাইডে পৌঁছে গেলাম। এখানে ঠিক সন্ধ্যার পরে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয়। আগ্রা ফোর্ট বা কিলা আগ্রা শহরের একটি ঐতিহাসিক দুর্গ এবং এটি আগ্রার লাল দুর্গ নামে পরিচিত। এই দুর্গে মুঘল সম্রাট হুমায়ুনের মুকুট পরানো হয়েছিল। এটি পরবর্তীতে 1565 সাল থেকে মুঘল সম্রাট দ্বারা সংস্কার করা হয়। বর্তমান কাঠামোটি 1573 সালে সম্পন্ন হয়। এটি 1638 সাল পর্যন্ত মুঘল রাজবংশের শাসকদের প্রধান বাসস্থান হিসেবে কাজ করে। যখন রাজধানী আগ্রা থেকে দিল্লি স্থানান্তরিত হয়, এটি লাল কিল্লা বা কিলাই আকবরে নামেও পরিচিত ছিল। ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার আগে শেষ ভারতীয় শাসকদের দখলে ছিল মারাঠারা। 1983 সালে মুঘল রাজবংশের সময় এর গুরুত্বের কারণে আগ্রায় দুর্গটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে খোদাই করা হয়েছিল। প্রায় 4000 নির্মাতা এটিতে দৈনিক 8 বছর ধরে কাজ করেছিলেন। 1573 সালে এটি সম্পূর্ণ করেছিলেন। দুর্গটিকে আরো সঠিকভাবে প্রাচীর ঘেরা শহর হিসেবে বর্ণনা করা যেতে পারে। পরে এটি শাহজাহান দ্বারা সংস্কার করা হয়। বাকি আগ্রার মতো গজনী আক্রমণের মাহমুদ পূর্ব আগ্রা দুর্গের ইতিহাস অস্পষ্ট। দিওয়ানি আম হলো অফ পাবলিক অডিয়েন্স। এর কেন্দ্রীয় পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে আকবর এটিকে তার রাজধানী করেন।
তবে 15 শতকে চৌহান রাজপুতরা এটি দখল করে। শীঘ্রই আগ্রা রাজধানীর মর্যাদা গ্রহণ করে যখন সিকেন্দার খান লোদি 1487 থেকে 17 খ্রিস্টপূর্বাব্দ দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তরিত করেন এবং আগ্রার পূর্ব থেকে বিদ্যমান দুর্গের কয়েকটি ভবন নির্মাণ করেন। পানিপথের প্রথম যুদ্ধের পর 1526 খ্রিস্টাব্দে মুঘলরা দুর্গটি দখল করে এবং সেখানে থেকে শাসন করে। তাজমহল থেকে প্রায় 2.5 কিলোমিটার 1.6 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। 1530 খ্রিস্টাব্দে হুমায়ুন এতে মুকুট পরা। আকবরের রাজত্বকালে 1556 থেকে 1605 খ্রিস্টাব্দে দুর্গটিকে বর্তমান রূপ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এই দুর্গটি 13 বছর ভরতপুরের জাটদের শাসনাধীন ছিল। দিল্লি যুদ্ধের আগে হেমু কর্তৃক আগ্রার দুর্গ দখল। 1556 সালে স্যামুয়েল বন্ড দ্য ফোর্ট দিল্লি গেট আগ্রা 1863 থেকে 1869 কার্ডবোর্ডের শিটে লাগানো ছবি, চিত্র সংগ্রহ বিভাগ, ন্যাশনাল গ্যালারি অফ আর্ট লাইব্রেরি, ওয়াশিংটন ডিসি। 1926 সালে পানিপথের প্রথম যুদ্ধের পর বাবর ইব্রাহিম লোদি প্রাসাদে দুর্গে থেকে যান। পরে তিনি যেখানে একটি বাউলি কূপ নির্মাণ করেন। সো গাইস, আগ্রা তাজমহল এবং আগ্রা ফোর্ট দেখা কমপ্লিট হয়ে গেল। এখানে ট্রিপের সমস্ত দর্শনীয় স্থানগুলো কমপ্লিট হলো। এইখান থেকে আমরা রওনা দেব এবার সোজা কলকাতার দিকে। এখান থেকে আমাদের পৌঁছতে লাগবে মোস্ট প্রবাবলি 2 দিন। এই আগ্রা থেকে আমাদের কলকাতা পর্যন্ত 1300 কিলোমিটার। টোটাল জার্নি ডিটেলস, খাওয়া দাওয়া, থাকা, কত খরচ, এভরিথিং প্যাকেজ কত কি হতে পারে, কত সময় লাগতে পারে, এবং আপনাদের যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলো 500 কিলো যথাযথ উত্তর দেওয়ার। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ঝাড়খণ্ড এন্ড ওয়েস্ট বেঙ্গল, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোকে আরো সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। স্টে টিউন, টাটা, টেক কেয়ার, বাই বাই, বি পজিটিভ ভাইব ফ্রম টাউন।